discussion. I am sharing my screen. Most probably it is visible to all of you. Most probably, is it? Yes, sir. Yes, sir. And already I have discussed the three. There are three methods for solving the transportation solving the transportation problem. We have follow the two steps. First first one is we have to develop the initial feasible solution, and then we have to find out the optimal solution from this initial feasible solution. And first one is the developing initial feasible solution, and there are three methods, and already I have discussed one method. This is the minimum cell cost methods for developing the initial feasible solution. And already you are most probably already you have got the point regarding the developing the initial feasible solution. And then I have discussed to find out the optimal solution from this initial feasible solution. And there are two methods. One of them is stepping stone method, and another one is MODI method or modified distribution method. And I have discussed the modified distribution method for finding out the optimal solution from the ইনিশিয়াল ফিজিবল সলিউশন। তাহলে আমরা যেটা আলোচনা করে আসছি এটা নিয়ে আর নতুন করে আমরা আলোচনা করব না। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করব, আমরা মনে হয় ব্যালেন্স প্রবলেম এন্ড আনব্যালেন্স প্রবলেম নিয়ে আলোচনা করেছি, তাই না? জি স্যার। Today especially I am going to discuss the another special type of transportation problem which may occur for solving when you'll go for getting the solution of the transportation problem. Then you may face this problem, and this problem is called degeneracy problem. Already I have discussed little bit regarding this, and now I am here for giving the detailed discussion on this topics, degeneracy problem. So there is a certain assumptions or condition of transportation problem, that is the occupied cell must be follow this formula. এই ফর্মুলাটা ফলো করবে। M means number of columns, number of columns, and N means number of rows minus 1 must be the allocation cell or occupied cell. অর্থাৎ আমরা যে অ্যালোকেশন দিচ্ছি সেলগুলোতে, সেই সেলগুলোর সংখ্যাটা কত হবে বলেন, কত হবে? নাম্বার অফ কলাম প্লাস নাম্বার অফ রোজ মাইনাস 1, এটা হতে হবে। ইফ নাম্বার অফ কলামস and number of rows occupied cell is less than these values, then this is called the degeneracy problem. And all the stepping stone method can be developed on this টেবিল। হ্যাঁ, আমরা বাই দিস টেবিল, আমরা এই টেবিলটা ফলো করে আমরা অল দ্য স্টেপিং স্টোন মেথড যেটা বা আমরা স্টেপিং স্টোন ওয়েটা ফলো করতে পারবো না। হ্যাঁ, তাহলে ডিজেনারেসি প্রবলেম কখন হবে? যখন অকুপাইড সেল বা অ্যালোকেশন সেল উইল বি লেস দেন দ্য ভ্যালু অফ হুইচ উইল বি অবটেন বাই দিস ফর্মুলা। এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা থেকে যদি অকুপাইড সেলের সংখ্যা কম হয়, তখন আমাদের কি ডিজেনারেসি প্রবলেম ক্রিয়েট হবে। তাহলে এটা বোঝা যায় ডিজেনারেসি প্রবলেম কাকে বলছি? স্যার একটু আবার বলবেন, বুঝিনি স্যার। আমি বলছি যে নাম্বার এই ফর্মুলাটা বোঝা যায়, এই ফর্মুলাটা বোঝা যায়, এটা বলেন। আমি যে ফর্মুলাটার কথা বলছি এটা কি বলছে যে নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম মাইনাস 1, এটা তো বোঝা যায়। এটার একটা ভ্যালু তো বের হবে, তাই না? এটাকে সলভ করলে একটা ভ্যালু বের হবে না? জি স্যার। অকুপাইড সেল, আমরা যে অ্যালোকেশন সেলগুলোতে যে আমরা ডিস্ট্রিবিউশন দেই, সেটা মিনিমাম সেল কস্ট মেথড হোক, আর হচ্ছে আমাদের নর্থ ওয়েস্ট কর্নার মেথড হোক, আর অগালস অ্যাপ্রক্সিমেশন মেথড হোক, যেটাই হোক না কেন, আমরা তো কিছু অ্যালোকেশন দেই না সেলগুলোতে? জি স্যার। সেটাকে আমরা অকুপাইড সেল বলছি, অ্যালোকেশন বলছি। তো এই অ্যালোকেশন সেলের সংখ্যাগুলা যদি এই যে ভ্যালুটা থেকে, এই ফর্মুলাটা দিয়ে আমরা যে ভ্যালুটা পাবো তার থেকে কম হয়, তখন সেটাকে আমরা বলি ডিজেনারেসি প্রবলেম।
এবং এই প্রবলেমটা হলে কি হয়, আমরা স্টেপিং স্টোন মেথড বা মানে স্টেপিং পাথ গুলা তৈরি করতে পারবো না। ওই যে আমরা একটা থেকে সরাচ্ছি আর একটা থেকে নিচ্ছি, এই পাথটা আমরা তৈরি করতে পারবো না, এটা প্রবলেম ক্রিয়েট করে। যেমন হচ্ছে আমরা আগের প্রবলেমটাতে যদি যাই, এক্সাম্পলটাতে যদি যাই, এই এক্সাম্পলটা দেখা যায়, টেবিলটা দেখা যায়। হুম, জি স্যার। এখানে নাম্বার অফ রোস এন্ড নাম্বার অফ কলামস কয়টা, এখানে বলতে পারবেন কয়টা নাম্বার অফ রোস এন্ড নাম্বার অফ কলামস? আসলে নাম্বার অফ রোস এন্ড নাম্বার অফ কলামস আমরা সিলেক্ট করব সোর্স, নাম্বার অফ সোর্স এন্ড নাম্বার অফ ডেস্টিনেশন। হ্যাঁ, আমাদের কয়টা সোর্স এবং কয়টা ডেস্টিনেশন। এখানে আমাদের কয়টা সোর্স দেখেন তো, 1 3টা, তাহলে এখানে আমাদের 3 রো হচ্ছে 3 প্লাস কলাম হবে কয়টা, আমাদের ডিমান্ড কয়টা দেখেন তো, ডেস্টিনেশন বা ডিমান্ড একটা, দুইটা, তিনটা, ডামি ডামি আছে একটা, কয়টা? তাহলে স্যার 4টা। 4টা। দেন মাইনাস 1 ইকুয়াল টু কত হবে বলেন? স্যার 6। 6। এখন আমরা যেখানে অ্যালোকেশন আছে দেখেন, এখানে একটা অ্যালোকেশন আছে, এখানে একটা অ্যালোকেশন আছে, এখানে অ্যালোকেশন আছে, এখানে অ্যালোকেশন, দিস ইজ দ্য অকুপাইড সেল। অকুপাইড সেল কয়টা? স্যার 6টা। 6টা। তার মানে এটা দেয়ার ইজ নো ডিজেনারেসি প্রবলেম। এর থেকে কম হতো তাহলে সেটাকে আমরা কি বলতাম? অকুপাইড সেলের সংখ্যা যদি কম হতো, সাপোজ এখানে Degeneracy problem. এটা এইখানে 75 না হয় এখানে 100 হয়ে গেছে, হতেই পারতো তাই না? এরকম তো হতেই পারতো। তাহলে কি হতো, অকুপাইড সেলের সংখ্যা হয়ে গেছে 5, অর্থাৎ লেস দেন দিস ভ্যালু। তাহলে সেইটাকেই বলছি আমরা ডিজেনারেসি প্রবলেম। তাহলে এটা কি ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এই ডিজেনারেসির প্রবলেম ক্রিয়েট হলে কি সমস্যা হয়, স্টেপিং স্টোন পাথ গুলা ক্রিয়েট করা যায় না। ওই যে আমরা এক জায়গা থেকে সরাচ্ছি আরেক জায়গায় এমটি সেল অ্যালোকেশন দিচ্ছি, আর অন্য একটা সেল অ্যালোকেশন নিয়ে আমরা রিম রিকোয়ারমেন্ট গুলাকে ফিল আপ করছি, সেটা সম্ভব হয় না। তাহলে এইটা যদি, ইফ দিস ইজ নট পসিবল টু ডেভেলপ দা all the path of stepping stone method, how will proceed to solve this problem? হ্যাঁ, তাহলে আমরা কি করে অগ্রসর হব এই প্রবলেমটা সলভ করার জন্য? তাহলে তো পারবো না, পারবো সলভ করতে? পারবো না। এই জন্য আমরা ডিজেনারেসি প্রবলেমটা যখন ক্রিয়েট হয় তখন আমাদের একটা আলাদা টেকনিক নিতে হয়। হ্যাঁ, তাহলে আমরা ডিজেনারেসি প্রবলেম বুঝে গেলাম তাই না? বলেন আরেকটু বলেন। সীমান্ত শাহ, সীমান্ত দুইজন নাকি আপনারা? সীমান্ত স্যার একজন না দুইজন আপনারা? আর আমাদের সিনিয়র ব্যাচে কি কেউ আছে? মনে হয় তো না স্যার, একজনই তো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি তো মনে হয় ফার্স্ট তাই না আপনাদের ব্যাচের? না স্যার, আমি সেকেন্ড। ফার্স্ট কে? তাহলে ফার্স্ট কে তো খুঁজে পাই না। কে? স্যার ফার্স্ট মহরিন। মৌরিন। আচ্ছা মৌরিন আছেন আপনি? জি স্যার। মৌরিন রহমান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডিজেনারেসি প্রবলেম বুঝে গেলাম তাই না? জি স্যার। এই প্রবলেমটা কনসিডার করি আমরা। নাও উই আর কনসিডারিং ফর গেটিং দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং দ্য ডিজেনারেসি প্রবলেম। আগে কত ছিল? 175 275 এখানে ছিল। এখানে আমরা সংখ্যাটা চেঞ্জ করে দিলাম, এই সংখ্যাটা চেঞ্জ করে দিলাম 250, এখানে 200 করলাম। এখন যদি আমরা মিনিমাম সেল কস্ট মেথডটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এরকম একটা টেবিল আসবে। আমি আর মিনিমাম সেল কস্ট মেথডে গেলাম না আলোচনায়, কারণ এইটা আলোচনা হয়ে গেছে তাই না? বলেন মৌরিন, বলেন আর কি আলোচনা করার দরকার আছে? স্যার আসলে আমি কালকের ক্লাসটা করতে পারিনি। তাহলে তো আপনি you have lost the opportunity for getting the help of this class, and that is why you should communicate with other persons or resource person from where you can get the help to which will be helpful for you to solve this problem as well as for making the better performance in the exam. হ্যাঁ, এটা করতে হবে, হেল্প নিতে হবে জি তাহলে। স্যার। যা হোক, আমরা তাহলে কি করব, মিনিমাম সেল কস্টের মধ্যে এইটার কস্ট হচ্ছে সবচেয়ে মিনিমাম, এখানে অ্যালোকেশন দিলাম উইথ কনসিডারিং দ্য রিম রিকোয়ারমেন্ট। তার মানে হচ্ছে এখানে 200 হয়ে গেল, এটা বাদ। পরের মিনিমাম সেল কস্ট আমরা দেখব কোনটা, এটা হচ্ছে মিনিমাম কস্ট অফ দি সেল। এখানে আমরা 100 দিয়ে দিলাম, যতদূর দেওয়া যায় রিম রিকোয়ারমেন্ট ফিল আপ করে আমরা দিয়ে দিলাম 100, এটা বাদ হয়ে গেল, আর দিতে পারবো না এখানে। এরপরে আমাদের মিনিমাম কস্ট অফ দ্য সেল ইজ দিস ওয়ান,
এখানে আমরা যত দেওয়া যায় রিম রিকোয়ারমেন্ট ফিল আপ করে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটাও বাদ চলে গেল। হ্যাঁ, এখন শুধু থাকলো কোনটা, এই দুইটা থাকলো। হ্যাঁ, এইটা একটা থাকলো, এটা একটা থাকলো। তা এর মধ্যে এটা হচ্ছে মিনিমাম কস্ট অফ দিস সেল, and that is why we have to give the allocation here, স্যার এবং আমরা এখানে 150 দিয়ে দিলাম রিকোয়ারমেন্ট ফিল আপ করে। এতে এইভাবে আমরা একটা ইনিশিয়াল ফিজিবল সলিউশন ডেভেলপ করলাম। মিনিমাম তো 5 ছিল, তাহলে আমরা 8 এ কেন দিলাম? কি ছিল মিনিমাম? স্যার 5 ছিল তো, B3 তে তো 5 ছিল। কেমন কথা হলো বলেন? আপনারা প্র্যাকটিস করছেন না মনে হয়, না প্র্যাকটিস করছেন না, তাহলে কেমন হবে? তাহলে এইভাবে তো আগানো যাবে না, আমি ক্লাসে আসলে আগাতে পারি না। যাই হোক, আর একটু আপনার মৌরিনের জন্য কি কথা বললেন, এটা 5 ছিল। নাম কি আপনার? নামটা বুঝতে পারি নাই, বলেন। স্যার আমি মাইমুনা। আপনি কালকে ক্লাসে ছিলেন? জি স্যার ছিলাম। তাহলে তো আপনি এই কথা বলার কথা না। তাহলে এটা আপনার ভুল না, এটা আমার ব্যর্থতা। হ্যাঁ, তাহলে আমি বোঝাতে পারি নাই। অথবা আপনি কি স্লাইড গুলো দেখেছেন? আপনারও কিছুটা দায়িত্ব থাকে, আমার দায়িত্ব আছে। হ্যাঁ, আই এম হিয়ার ফর হেল্পিং ইউ টু লার্ন, বাট অলসো your responsibility is to give the concentration. হ্যাঁ, আচ্ছা যা হোক, তাহলে আমরা ইনিশিয়াল ফিজিবল সলিউশনটা ডেভেলপ করছি। আমি আবার বলছি একটু, ইনিশিয়াল ফিজিবল সলিউশন আমরা ডেভেলপ করব উইথ কনসিডারিং দ্য রিম রিকোয়ারমেন্ট। রিম রিকোয়ারমেন্ট মানে হচ্ছে আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই এর যে কন্ডিশনটা আছে সেটাকে কনসিডার করে, হ্যাঁ, সেটাকে কনসিডার করে আমরা এটা ফিল আপ করবো। তাহলে প্রথমে কোথায় দিব? আমাদের মিনিমাম সেল কস্ট মেথড যদি ফলো করি, তাহলে যে সেলটাতে কস্ট সবচেয়ে মিনিমাম সেটাতে আমরা অ্যালোকেশন দিব, তাই না? বলেন। জি স্যার। তাহলে এইটা হচ্ছে মিনিমাম সেল কস্ট, তাই না? কস্ট অফ দিস মিনিমাম কস্ট অফ দিস টেবিল, এই সেলটা শো করছে, তাই না? তাহলে আমরা এখানে অ্যালোকেশন দিব। এখানে অ্যালোকেশন কত দিতে পারবো? বলেন। 200। अवेलेबल আছে 200, ডিমান্ড করছে কত? এটা মানে তো হচ্ছে 3 থেকে আমরা এতে দিব, তাই না? সোর্স 3 থেকে আমরা এতে দিব, অর্থাৎ এ ডিমান্ড করছে ম্যাক্সিমাম 200 আর 3 তে अवेलेबल আছে 200, তাই না? বলেন। তাহলে আমরা 200 দিয়ে দিলাম এখানে। এখন যখন এখানে 200 দিয়ে দিলাম, এ কি আর কোন জায়গা থেকে নিতে পারবে? না তাহলে এটা বাদ, অর্থাৎ এ 2 থেকেও নিতে পারবে না, 1 থেকেও নিতে পারবে না। আচ্ছা, বি 3 সোর্স 3 ছিল কত? সাপ্লাই ছিল কত? সাপ্লাই দিতে পারবে 200, ও 200 দিয়ে দিছে। আর কি সাপ্লাই দিতে পারবে ও কাউকে? বি কে বা সি কে দিতে পারবে? না স্যার। তাহলে এটাও কি হয়ে গেল? বাদ। দিতে পারবে? আর এই সোর্স 3 থেকে আমরা বি তেও দিতে পারবো না, আমরা বি তেও দিতে পারবো না, আমরা সি তেও দিতে পারবো না। আর শেষ না? বোঝা যায়? জি স্যার। স্যার তাহলে বোঝা গেল না? বোঝা যায়, হ্যাঁ। জি স্যার। তাহলে আমরা এটা ফিল আপ হয়ে গেল, এটা গেল, এটা ক্রস করে দিলাম। এখন বাকি যে রিমেইনিং সেলগুলো থাকলো সেটার মধ্যে উই হ্যাভ টু ফাইন্ড আউট দা সেল হুইচ কন্টেইনিং দ্য মিনিমাম কস্ট। কোন সেলটা মিনিমাম কস্ট কে কন্টেইন করছে? এখন হোল্ড করছে এই সেলটা, তাই না? এখানে আমরা রিম রিকোয়ারমেন্ট ফিল আপ করে যে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিয়ে দিব। তাহলে দিস ইজ দ্য প্রসেস বাই হুইচ উই ক্যান ডেভেলপ ইনিশিয়াল ফিজিবল সলিউশন আন্ডার মিনিমাম সেল কস্ট মেথড। হ্যাঁ, আমরা এইভাবে এটা ডেভেলপ করলাম। তাহলে যখন ডেভেলপ হয়ে গেল, আমরা এখন দেখি যে ডিজেনারেসি প্রবলেম ক্রিয়েট হলো কিনা। আপনাদের কিন্তু এটা চেক করে দেখতে হবে। তাহলে নাম্বার অফ অ্যালোকেশন সেল কত? এখানে কত দরকার? নাম্বার অফ অ্যালোকেশন সেল কত দরকার? আমার হচ্ছে 3 plus 3 minus 1 equal to 5 দরকার। এখানে কি 5 আছে কিনা দেখি আমরা। নো স্যার। এখানে আছে 1 2 3 4। তাহলে যেহেতু 5 নাই, তার মানে হচ্ছে less than 5, it indicating that we are facing now degeneracy problem. হ্যাঁ, আমাদের এখন কি করতে হবে? We have to find out the way to solve this problem. আমরা তাহলে এখন degeneracy problem কি করে সলভ করব? আমরা যে এমটি সেল গুলো আছে,
এমটি সেল সেগুলোকে আরবিট্রারিলি বা অথবা উইলিংলি অর র্যান্ডমলি আমাকে অকুপাইড সেল বানায় নিতে হবে। আমরা আমাদের যে এমটি সেল গুলো আছে সেই সেলগুলো যে কোনো একটাকে অকুপাইড সেল বানায় নিতে হবে। হ্যাঁ, আর আমাদের ডিজেনারেসি প্রবলেম ক্রিয়েট হলে কি হয় বলেন তো? কেন আমরা ডিজেনারেসি প্রবলেম ক্রিয়েট হলে কি প্রবলেমে পড়ি? আমরা স্টেপিং স্টোন পাথ গুলো আমরা ক্রিয়েট করতে পারি না। হ্যাঁ, তো এই পাথ গুলো ক্রিয়েট করার জন্য আমাকে যে কোনো একটা এমটি সেল, এনি এমটি সেল শুড বি কনসিডার্ড অ্যাজ এ অকুপাইড সেল উইলিংলি, হ্যাঁ, আর ইন্টেনশনালি। আর যে আপনার আপনার ইচ্ছের উপরে ডিপেন্ড করছে, আপনার যে কোনো একটা সেলকে অকুপাইড সেল ধরে নিতে হবে। তবে দেখতে হবে আপনার যে কোনো একটা সেলকে অকুপাইড সেল ধরে নিলেই যে সব স্টেপিং স্টোন পাথ গুলা ফলো করা যাবে এটাকে এনশিওর করে না। এই জন্য আপনাকে একটু টেকনিক্যালি কনসিডার করতে হবে যে কোনো একটা সেল যেটাতে দ্বারা আমরা কি করবো স্টেপিং স্টোন পাথ গুলাকে কনসিডার করতে পারবো। যেমন আমরা যদি এই সেলটাকে অকুপাইড সেল ধরি তাহলে আমরা স্টেপিং স্টোন পাথ গুলা ক্রিয়েট করতে পারবো না। তবে এটা বাদে যে কোনো একটা সেলকে অকুপাইড সেল ধরলে আমরা স্টেপিং স্টোন পাথ গুলা ক্রিয়েট করতে পারবো। এই জন্য আমরা এইটাকে ধরি অকুপাইড সেল, এই যে এই সেলটাকে সাপোজ আমরা ধরে নিলাম এটাকে, তার মানে যেটা অকুপাইড সেল ধরবো এটাকে আমরা জিরো, ওইটাকে অ্যালোকেশন দিব জিরো। যেটাকে অকুপাইড সেল ধরবো সেটার অ্যালোকেশন কত ধরতে হবে আমাদের বলেন? স্যার 0। জিরো ধরে নিলাম। তাহলে এখন আমাদের এটা এটা এখন অকুপাইড সেল কয়টা হলো আমাদের? অকুপাইড সেল এখন কয়টা আমাদের বলেন? 5টা। 5টা হয়ে গেল। তাহলে এখন আমাদের ডিজেনারেসি প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন যখন অকুপাইড সেল হয়ে যায় তখন আমাদের কতগুলো স্টেপ ফলো করতে হবে। স্টেপগুলো ফলো করলে আমরা কি করব? এই যে আমরা জিরোকে অকুপাইড সেল ধরলাম, এখন স্টেপগুলো যদি ফলো করি দেন উই উইল বি এবল টু ফাইন্ড আউট দা অপটিমাল সলিউশন। আমরা তো আমাদের টার্গেটটাই তো অপটিমাল সলিউশনকে বের করার। তাহলে আমরা অপটিমাল সলিউশনটা বের করব। এখন এটা হচ্ছে আমরা যেভাবে সলভ করে আসি সেইটার মতো না। এইখানে আমাদের যেটা করতে হয় এটা অপরচুনিটি কস্ট টেবিল ডেভেলপ করতে হয়। উই হ্যাভ টু ডেভেলপ অ্যান অপরচুনিটি কস্ট টেবিল। আমাদের কি ডেভেলপ করতে হবে? অপরচুনিটি কস্ট টেবিল। অপরচুনিটি কস্ট টেবিল। তা সেটা কি করে ডেভেলপ করব? খুবই সোজা। হ্যাঁ, সরি আমি আসলে একটু ভুল বলছি, আপনাদের একটু কারেকশন করে নিই। অপরচুনিটি কস্ট টেবিল এইটাতে না, এর পরের প্রবলেমটাতে অ্যাসাইনমেন্টটাতে আমরা অপরচুনিটি কস্ট টেবিল ডেভেলপ করব। এটাতে অপরচুনিটি কস্ট টেবিল ডেভেলপ করতে হবে না। সরি, আসলে আমি একটু মিস্টেক করে গেছি। অপরচুনিটি কস্ট টেবিল আমাদের পরের প্রবলেমটাতে ডেভেলপ করতে হবে। এটাতে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে সলভ করি সেইটাই সলভ করতে হবে। এখানে আমরা এখন কি করব? অ্যাডিশনাল আমরা কি করব? অ্যাডিশনাল রো একটা আর অ্যাডিশনাল কলাম একটা নিব এবং আমরা অ্যাডিশনাল রো এবং অ্যাডিশনাল কলামের নাম দিয়ে দিব। আমরা যদি কলামটার নাম ইউ দিয়ে দেই এবং রোটার নাম ভি দিয়ে দেই তখন আমরা কি করব? রেসপেক্টিভ ভ্যালু অফ ভি এন্ড ইউ এর ভ্যালু আমাদের বের করতে হবে এবং আমি সেটা অলরেডি আলোচনা করে আসছি, তাই না? জি স্যার। তাহলে এটা বের করা যাবে না? আমরা যদি এখান থেকে বের করি তাহলে দিস ইজ দ্য অকুপাইড সেল and with considering this occupied cell we have to calculate the value of E1 and VA. তা আমরা উইলিংলি যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু 0 ধরে নিব। আমরা সচরাচর এটার ভ্যালু 0 ধরি। তো এটা যদি 0 হয় তাহলে এটার ভ্যালু কত হবে? VA কত হবে? আমাদের ফর্মুলাটা মনে আছে কি? UI প্লাস VJ ইকুয়াল টু কি হবে? কস্ট অফ দ্য রেসপেক্টিভ সেল IJ। হ্যাঁ, তো এইখানে আমাদের কি ইউ কে আমরা 0 ধরলাম, ভি কে E1 0 আর এটা হচ্ছে VA সরি এটা VB ইকুয়াল টু কত? 6। তাহলে VA ইকুয়াল টু কত হবে? 6। অনুরূপভাবে দিস ওয়ান ইজ দ্য অকুপাইড সেল, এটার ভ্যালু হবে 8। হ্যাঁ, আপনারা ক্যালকুলেশনটা দেখবেন। এবং এটাও একটা অকুপাইড সেল, এটার ভ্যালু হবে 10। এবং এইটার বেসিসে আমরা এই যে এটা একটা অকুপাইড সেল, এখন আমরা কি করব? এটার বেসিসে আমরা এই ভ্যালুটা বের করব। এটা হবে -2 যদি আমরা ওই ফর্মুলা দিয়ে বের করি। আর এখানে একটা অকুপাইড সেল আছে, এটার ভ্যালু হবে 1। তাহলে আমরা এইভাবে আমরা ভ্যালুগুলো বের করব। আমরা দেখেন আমরা যেটা পেয়ে গেলাম। এটা পাওয়ার পরে আমাদের কি করতে হবে? কস্ট চেঞ্জ অফ দ্য এমটি সেল বের করতে হবে। এমটি সেলগুলোর কস্ট চেঞ্জ আমরা আগেই করে আসছি। এই যে কস্ট চেঞ্জ,
যেটা কি করে করে আমরা জেনে আসছি। যখন আমরা কস্ট চেঞ্জ বের করলাম দেখলাম যে একটা সেল আছে সেটা হচ্ছে কি 3B এই যে এই সেলটা আছে এই সেলটাতে আমরা কি করব যদি কোনো অ্যালোকেশন দেওয়া যায় তাহলে এইটা থেকে কি হবে 1 ইউনিট কস্ট পার টনের জন্য $1 কস্ট কম হবে। তাহলে আমরা এখানে নতুন করে অ্যালোকেশন দিব। তাহলে এখানে যদি অ্যালোকেশন দিই কোথা থেকে অ্যালোকেশন দিব আমরা হয় এই জায়গা থেকে অ্যালোকেশন দিতে হবে অথবা এই জায়গা থেকে অ্যালোকেশন দিয়ে দিব। হ্যাঁ, পাশাপাশি দেখবো যে এমটি সেল গুলো আছে কিনা। তাহলে আমরা যদি এই জায়গা থেকে এই 200 কে এখানে 100 দিয়ে দিই 100 এর বেশি তো দিতে পারবো না এখানে যেহেতু 100 এখানে সরাতে পারবো। তাহলে আমরা এখানে 100 যদি দিয়ে দেই তাহলে এখান থেকে আমরা যদি 100 এখানে সরাই দেই তাহলে আমাদের রিম রিকোয়ারমেন্ট গুলা ঠিক থাকবে। তাহলে আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে আমরা সেই কাজটা এখানে করছি। এখানে নতুন করে 100 দিলাম আর এখানে 100 সরাই দিলাম। তাহলে আমাদের রিম রিকোয়ারমেন্ট ঠিক থাকলো। এখন আমাদের again we have to calculate the value of U and value of J. Then we have to calculate the cost change of empty cell. আমরা empty cell এর cost change বের করব এইভাবে। এখন আমরা দেখছি কি যে এখানে there is no empty cell which will reduce the cost by getting the allocation again. হ্যাঁ, আমরা যদি নতুন করে অ্যালোকেশন দেই তাহলে কোনো কস্টেই দেখা যাচ্ছে কি হবে কস্ট কমাবে না। তবে এখানে একটা জিরো আছে ওই সেলটাতে যদি আমরা দেই এই সেলটাতে নতুন করে অ্যালোকেশন দেই তাহলে সে কস্ট কমাবেও না বাড়াবেও না। এই জন্য জিরো থাকলে সেটাকে বলি মাল্টিপল অপটিমাল সলিউশন, অর্থাৎ অপটিমাল সলিউশন দুইটা আছে এখানে। তো এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আর নতুন করে আলোচনা করার সুযোগ নাই। তাহলে আমাদের এতটুকু কি বোঝা গেল? একটু বলেন, একটু রিপিট করেন, আমি নতুন চ্যাপ্টারে যাব একটু। হ্যাঁ বলেন বলেন স্যার স্যার এই ম্যাথটা স্যার ফার্স্ট থেকে স্যার যদি মানে এইটার পরে এই স্টেপটা এটার পরে এই স্টেপ এটার পরে এই স্টেপ এই জিনিসটা যদি স্যার একটু বলতেন তাহলে স্যার আমাদের আর একটু ক্লিয়ার হতো স্যার আজকে। মানে পুরো সামারিটা স্যার মানে আমরা ম্যাথ যে আমরা ফাইনাল অপটিমাল সলিউশনটা তো বের করব স্যার এটা স্টেপ বাই স্টেপই তো করতে হবে আমাদের। তো স্যার এই স্টেপটা স্যার যদি আমাদের মানে এই স্টেপের পরে এই স্টেপটা করতে হবে এই স্টেপের পরে এই স্টেপ করতে হবে এই জিনিসটা যদি স্যার একটু ক্লিয়ার করে বলতেন স্যার তাহলে বুঝতে পারতাম। মানে এই জিনিসটা বুঝছি স্যার কিন্তু এই স্টেপটা স্যার মানে একটু স্যার ঠিক আছে, I have got the point. I am trying to help you so that you can get the point or the methods which will be helpful for you to solve the problem in exam hall. Actually you are concerned regarding the solution of this problem in exam hall, তাই না? এক্সাম হলে আপনি কি করে সলভ করবেন সেটা নিয়ে আপনি কনসার্ন এখন, তাই না? জি স্যার আপনি সেটাই বলতেছেন তো, তাই তো? জি স্যার। আচ্ছা আমি চেষ্টা করছি আরেকবার। হ্যাঁ, আমরা আরেকটু চলে আসি তাহলে আমি এটা সলভ করে আমরা আরেকটা অ্যাসাইনমেন্ট প্রবলেমটা সলভ করব। তাহলে আমাদের প্রথম স্টেপটাই হচ্ছে যে আমরা যখন when you will get a transportation problem and you will ask to solve this problem, first of all you have to develop initial feasible solution. প্রথমে আপনাকে একটা ইনিশিয়াল ফিজিবল সলিউশন বের করতে হবে। আপনাকে এরকম একটা প্রবলেম দেওয়া থাকবে, এরকম ইনফরমেশন দেওয়া থাকবে এই ধরনের ইনফরমেশন, and on the basis of this information you have to develop you have to find out the optimal solution. আলটিমেটলি হচ্ছে আপনাকে অপটিমাল সলিউশনটা বের করতে হবে। তবে স্টেপটা হচ্ছে যখন আপনি এরকম একটা সলিউশন পেয়ে গেলেন তখন আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনি ইনফরমেশন তো পেয়ে গেলেন, প্রথমে আপনাকে অবজেক্টিভ ফাংশনটা বের করতে হবে। প্রথমে আপনাকে কি করতে হবে বলেন, এই অবজেক্টিভ ফাংশনটা বের করতে হবে। কি বের করতে হবে বলেন কি কথা বলেন মার্জুক রশিদ বলেন। স্যার অবজেক্টিভ ফাংশন স্যার এটা বের করবেন। এটা কি আবার শেখাতে হবে আপনাদের এটা কি করে বের করতে হবে? না স্যার না স্যার। আচ্ছা অবজেক্টিভ ফাংশন হয়ে গেল। এখন অবজেক্টিভ ফাংশনটা তো বের করব উইথ কনসিডারিং সাম কনস্ট্রেইন, কিছু কনস্ট্রেইনের মধ্য থেকে আমরা বের করব, সেই কনস্ট্রেইন গুলো আমরা এখানে লিখব। যখন প্রবলেমটা পেয়ে গেলাম তখন আমরা শুরু করব যে the objective of this problem is to minimize the z equal to this with considering the following condition. এই কন্ডিশন গুলো লিখে ফেললাম। হ্যাঁ হলো এটা? ইয়েস স্যার। আচ্ছা এটা হয়ে গেল যখন then লিখবেন যে now we have to develop the initial feasible solution and এটা বলতে পারেন এক্সপ্লেইন করতে পারেন যে there are 3 methods for finding out the initial feasible solution. These are প্রবলেম গুলা মেথডস গুলা লিখলেন, বাট ইন দিস প্রবলেম
I am applying the northwest corner method or minimum cell cost method or Ogle's approximation method, whatever it is, হ্যাঁ, যেটাই হোক না কেন আপনি বললেন, তা আমি আপনাকে প্রিফার করি মিনিমাম সেল কস্ট মেথডটা বলার জন্য। হ্যাঁ, যখন মিনিমাম সেল কস্ট মেথড বললেন, হ্যাঁ, তখন আপনি চলে আসলেন কোথায়? নর্থ ওয়েস্ট কর্নার মেথড নিয়ে তো আমরা কনসার্ন না, আমরা মিনিমাম সেল কস্ট মেথড, এই যে মিনিমাম সেল কস্ট মেথডে চলে আসলাম। আসার পর আপনি এইখানে বলবেন যে কি করবেন, উই হ্যাভ টু অ্যালোকেট অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু দ্য ফিজিবল সেল উইদিন দ্য মিনিমাম ট্রান্সপোর্টেশন কস্ট and adjust the rim requirement by considering the rim requirement, এটা বললেন। তারপরে কি করতে হবে, রিপিট 1 until all rim requirement, and we have to repeat 1 until all rim requirement have been met, অথবা 101 সেন্টেন্সে এই কথাটা বলতে পারেন। বলার পর আপনি এই টেবিলটা ডেভেলপ করবেন, এই টেবিলটা ডেভেলপ করে দিবেন। হ্যাঁ, এরকম একটা টেবিল চলে আসবে আপনার। এটা বোঝা গেল? ইয়েস স্যার। তাহলে এটা বললেন যে মিনিমাম ইনিশিয়াল ফিজিবল সলিউশন with considering the minimum cell cost method, এটা দিলেন। দেওয়ার পর এটা যখন ডেভেলপ হয়ে গেল, তখন আপনি নিচে লিখবেন now we have to find out the optimal solution on the basis of this initial feasible solution, অথবা টেবিল 1 টেবিল 2 করে দিলেন, এটা নাম দিয়ে দিলেন টেবিল 1। এখন লিখবেন যে on the basis of the table 1 we have to find out the optimal solution, তখন আপনি অপটিমাল সলিউশন বের করবেন। এখন অপটিমাল সলিউশন বের করার বলে দিলেন যে there are two methods, stepping methods and modified distribution methods। তখন স্টেপিং, এখন বলবেন যে in this here I am applying the modified or MODI method for solving the for getting the initial optimal solution of this problem। এটা বলার পরে আপনি চলে গেলেন কি স্টেপ গুলার কথা বলে দিবেন, যে আন্ডার আপনি স্টেপ গুলার কথা বলে দিবেন। হ্যাঁ, ও আচ্ছা, এখানে একটা কাজ করে নিতে হবে, আপনার জেড এর ভ্যালুটা বের করে ফেলতে হবে। জেড এর ভ্যালুটা এখানে বের করে আপনি দেখাবেন, দেখার পরে আপনি ইনিশিয়াল অপটিমাল সলিউশনের দিকে চলে যাবেন। এবং অপটিমাল সলিউশনের দুইটা মেথডের কথা বললেন, বলার পরে আপনি এনশিওর করবেন যে আপনি কোন মেথডটা ইউজ করছেন। যদি মডিফাইড ডিস্ট্রিবিউশন মেথড ইউজ করেন, হ্যাঁ, তাহলে আপনাকে মডিফাইড ডিস্ট্রিবিউশন মেথডের মেকানিজম গুলা নিয়ে একটু আলোচনা করতে হবে। মডিফাইড ডিস্ট্রিবিউশন মেথডে কি বের করতে হবে, এখানে বলে দিতে হবে যে we have to add additional row and additional column, আমরা এটা অ্যাড করব এবং অ্যাডিশনাল রো তার নাম দিয়ে দিব vj এবং অ্যাডিশনাল কলামটার নাম দিয়ে দিব ui। এটা দেওয়ার পরে আমাদের বের কি আলোচনা করতে হবে যে we have to find out the value of uj and ui and vj with considering the following formula। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমাদের এদের ভ্যালু বের করতে হবে। এবং এই ফর্মুলাটা ইউআই কি রিপ্রেজেন্ট করছে, ভিজে কি রিপ্রেজেন্ট করছে এখানে বলে দিতে হবে। ইউআই মিন্স কি বলতে হবে, রেসপেক্টিভ ভ্যালু অফ এখানে সোর্স যদি হয় তা সোর্স, অর্থাৎ এখানে বলে দিবেন ইউ1 ইউ2 ইউ3 এন্ড ভিজে ইকুয়াল টু কি হবে সেটা VA, VB, VC and CIJ cost of the respective cell, হ্যাঁ, ওই রেসপেক্টিভ সেলের কস্ট সেটা নিয়ে নিলাম। এবং এইটা দিয়ে আমরা কি করব, অকুপাইড সেল অন দা বেসিস অফ দা অকুপাইড সেলের বেসিসে আমরা এই ভ্যালুটা ক্যালকুলেশন করব। তখন দেখতে হবে আমার কোন কোন সেলগুলো অকুপাইড। হ্যাঁ, যখন দেখা যাচ্ছে যে এই সেলটা অকুপাইড, 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 তখন এদের কি বের করতে হবে, আমার এই ভ্যালুগুলো বের করে নিতে হবে। যেমন এই সেলটা অকুপাইড ছিল, এটা ছিল এটা E1 এন্ড VB, আর কস্ট অফ দি সেল ছিল এটা। আবার অনুরূপভাবে আমাকে অকুপাইড সেল হচ্ছে আরেকটা ছিল 1C, তাহলে E1 VC এটা 10 ছিল এদের কস্ট। এইভাবে বের করার পরে হ্যাঁ আপনাকে পরের যে পার্টটা এটা সলভ করে ফেলতে হবে। এটা সলভ করে ফেলতে হবে, ওই পাঁচটা ইকুয়েশনে সলভ করতে হবে। আমরা প্রথম একটা যে কোনো একটা ভ্যালু 0 ধরতে হবে। হ্যাঁ, এটা বলে দিবেন যে there are 5 variables here and any variable should be considered 0, তাই here I consider E1 is 0। যখন আপনি E1 0 ধরলেন তখন আপনি অন্যান্য ভ্যালুগুলো পেয়ে গেলেন। যখন ভ্যালুগুলো পেয়ে গেলেন তখন আপনি এই ভ্যালুগুলো এখানে বসাবেন। এই যে V1 VA VB VC এগুলা ভ্যালুগুলো বসাই দিবেন।
আবার U1 U2 U3 এগুলোর ভ্যালু এখানে বসাই দিবেন। এগুলো কিন্তু আমরা এমনি এমনি পাইনি, আমরা কোথা থেকে পেলাম এই ভ্যালুগুলা? এই যে ইকুয়েশন গুলাকে সলভ করে, অথবা এই ইকুয়েশনটাকে সলভ করে, এই যে ইকুয়েশন গুলা এগুলাকে সলভ করে এখানে যদি আমরা ইউ এর 1 0 ধরি তাহলে অন্যান্য ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। তাহলে এটাকে সলভ করে আমরা এটা পেলাম। এইটা পাওয়ার পরে আপনারা বলবেন কি বলবেন যে নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য কস্ট চেঞ্জ অফ এমটি সেল উইথ কনসিডারিং দ্য ফলোইং ফর্মুলা। আপনার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আপনার কস্ট চেঞ্জ অফ এমটি সেল গুলোর কস্ট চেঞ্জ আমরা বের করবেন। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে যখন কস্ট চেঞ্জ বের করবেন তখন আপনি এটা পেয়ে যাচ্ছেন, এটা বলবেন। তো এখানে বলবেন যে আমরা যদি এই কস্ট, ইফ উই গিভ এনি অ্যালোকেশন টু দিস সেল ইট উইল রিডিউস কস্ট পার টন -1, অথবা এটাতে দিল পার টন -1 টাকা কস্ট কি করবে? কমায় ফেলবে। এই জন্য আমাকে নতুন করে এই সেল গুলাতে অ্যালোকেশন দিতে হবে। দুইটার যে কোনো একটাতে দেওয়া যাবে, যেটাতে বেশি নেগেটিভ ভ্যালু আসবে আমরা সেটাতে অ্যালোকেশন দিব। তবে এইটাতে যেহেতু দুইটাতেই সমান, আমরা উইলিংলি যে কোনো একটাতে দিতে পারি। বি তে দিলে 2 এতে দিলে একটু সমস্যা হতে পারে, এই জন্য 1 দেওয়াই বেটার। এই জন্য আমরা 1 এতে নতুন করে অ্যালোকেশন দিলাম উইথ কনসিডারিং দ্য রিম রিকোয়ারমেন্ট কে কনসিডার করে আমরা এখানে অ্যালোকেশন দিব। অ্যালোকেশন দেওয়ার পরে আমাদের টেবিল কত আসলো? হয়তো এটা টেবিল 3 বা 4 হবে, যেটাই হোক না কেন। যখন টেবিল 3 হলো বা 4 হলো তখন বলতে হবে again we have to calculate the value of U1 U2 U3 V1 VB VC। এটা কি করে ক্যালকুলেট করব? উইথ কনসিডারিং দ্য ফর্মুলাটা বলে দিলেন। ফর্মুলাটা বলে দেওয়ার পরে নতুন করে আর আপনাদের ক্যালকুলেশন গুলো এখানে মুখে মুখে সলভ করলেও হবে পরের টেবিলে। আপনি ক্যালকুলেশন গুলো আবার দেখালেন ইকুয়েশন গুলো, আগের যে ইকুয়েশনটা ছিল দেখানোর পরে আপনি আবার কস্ট চেঞ্জ বের করলেন। এই যে কস্ট চেঞ্জ, এই ফর্মুলাটা ইউজ করে কস্ট চেঞ্জ দেখলেন যে আপনার কোনো নেগেটিভ ভ্যালু নাই, দ্যাটস মিন আপনার এই টেবিলটাই হচ্ছে, এই অ্যালোকেশনটাই হচ্ছে অপটিমাল। তাহলে মার্জিনকর রশিদ বোঝা গেল? আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ সলভ করবেন। ওকে স্যার। স্যার লাস্টটা একটু আরেকটু বলেন, মানে আমি বুঝতে পারিনি। লাস্ট বলতে কোনটা? এই যে মানে অপটিমাল সলিউশনটা যে বের করলাম এটা। আচ্ছা, অপটিমাল সলিউশন আমরা কস্ট চেঞ্জ বের করব, তাই না? এই ফর্মুলা ইউজ করে কস্ট চেঞ্জ বের করব। হ্যাঁ, বের করার পরে এটা পেয়ে গেলাম, এইগুলা পেয়ে গেলাম। এগুলা কিসের? এমটি সেলের, নট অকুপাইড সেল। যেগুলা সেল এমটি আছে, খালি আছে, সেই সেলগুলার কস্ট চেঞ্জ বের করলাম কিন্তু উইথ কনসিডারিং দিস ফর্মুলা। হ্যাঁ, এইটা বের করার পরে আমরা কোন সেলে, এইটা একটা সেল, হ্যাঁ, এই যে 1B 2A 2B 3C, হ্যাঁ, এই সেলগুলাতে আমরা দেখলাম কোনোটাতে যদি নতুন করে অ্যালোকেশন দেই তাহলে কিন্তু যদি নেগেটিভ ভ্যালু থাকে তাহলে আমাকে আবার রিঅ্যালোকেশনে যেতে হবে। আর যদি নেগেটিভ ভ্যালু না থাকে তাহলে ধরে নিতে হবে আমার যে অ্যালোকেশনটা দিয়ে রাখছি সেটাই আমার অপটিমাল। বোঝা গেল? তাহলে এখানে কোনো নেগেটিভ ভ্যালু নাই, তার মানে এটাই অপটিমাল। আর আরেকটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা যখনই একটা করে কি হবে, নতুন টেবিল ডেভেলপ করবেন, তখনই কিন্তু আপনার কস্টটা ক্যালকুলেশন করে, জেটের ভ্যালুটা ক্যালকুলেশন করে নিতে হবে, জেটের ভ্যালুটা। হ্যাঁ, এখানে তো জেটের ভ্যালুটা দেখছি না মনে হচ্ছে। দেখি, এই যে এখানে যখন অ্যালোকেশন দেওয়া হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে আমাকে জেটের ভ্যালুটা বের করতে হবে। করার পরে যখন আমি কি করলাম, আবার নতুন করে অ্যালোকেশন দিলাম, এই যে নতুন করে আবার অ্যালোকেশন দিলাম, তখন সঙ্গে সঙ্গে আবার জেটের ভ্যালুটা আমাকে বের করে নিতে হবে। এবং আলটিমেটলি দেখবেন যে আপনাদের প্রত্যেকটা টেবিল থেকে নতুন যে টেবিলটা ডেভেলপ করছেন সেটার কস্ট কম হচ্ছে। আমরা জেটের ভ্যালু তো মানেই তো হচ্ছে এখানে কস্টকে রিপ্রেজেন্ট করছে। আপনি প্রথমে যে ইনিশিয়াল সলিউশনে যে টেবিলটা পেয়েছিলেন তার একটা কস্ট পাবেন, পরে যে রিঅ্যালোকেশন করে যে টেবিলটা পাচ্ছেন সেটার একটা কস্ট পাবেন। তবে প্রত্যেকবারেই আপনি দেখবেন যে কস্টটা আপনার কমে যাচ্ছে। হ্যাঁ, এবং যখন দেখলেন যে আর নতুন করে কস্ট কমানো সম্ভব না, উইথ কনসিডারিং দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং দ্য কস্ট চেঞ্জ অফ এমটি সেল, যখন দেখলেন যে সবগুলাই পজিটিভ অথবা জিরো, কোনো নেগেটিভ ভ্যালু নাই, তখন ধরে নিলেন যে এই অ্যালোকেশনটাই অপটিমাল এবং এইটাই মিনিমাম কস্ট, এর চেয়ে আর কস্ট কমানো সম্ভব না। এবং আপনারা অ্যান্সারটা লিখবেন এইভাবে, লিখবেন। তার মানে হচ্ছে কোন সোর্স থেকে কোন ডেস্টিনেশনে কতটুকু দিতে হবে আপনারা এইভাবে লিখবেন। হ্যাঁ, যেমন আপনার অপটিমাল সলিউশন ছিল এইটা, তার মানে সোর্স 1 থেকে আমাকে ডেস্টিনেশন এ তে দিতে হবে 25 টন, তাই না? এটা তখন এই 1 দ্বারা আমরা কি বোঝাচ্ছি সেটা লিখবেন, আর এখানে এ দ্বারা কি বোঝাচ্ছি সেটা লিখবেন। অর্থাৎ আমি সোর্স 1 থেকে ডেস্টিনেশন এ তে দিব 25, আবার সোর্স থেকে সি তে, সির নাম কি সেটা বলে দিবেন, এখানে দিব 125। তার মানে আমরা যদি দেখি অ্যান্সারটা, তাহলে সোর্স 1 থেকে
সি তে, অর্থাৎ সির নাম ছিল চিনচিনাটি, এখানে দিব আমরা কত 125, আর কানসাস সিটি থেকে শিকাগোতে দেব 25। এইভাবে আপনারা অ্যান্সারটা লিখবেন। আচ্ছা যাই হোক, আমরা এখন নতুন আলোচনায় যাই। নাও আই এম টার্নিং মাই অ্যাটেনশন দ্য স্পেশাল টাইপ অফ transportation problem. This is called the assignment problem. Assignment problem is also the special type of transportation problem. হ্যাঁ, একটা স্পেশাল টাইপ অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম কে আমরা বলছি কি অ্যাসাইনমেন্ট। তাহলে নাও উই আর ইন এ পজিশন ফর ডিসকাসিং দ্য অ্যাসাইনমেন্ট প্রবলেম। আমরা এখন কি আলোচনা করব মার্জুক বলেন? স্যার অ্যাসাইনমেন্ট প্রবলেম। অ্যাসাইনমেন্ট প্রবলেম, হ্যাঁ, তাহলে আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেম নিয়ে এখন আলোচনা করব। তাহলে দিস ইজ দ্য স্পেশাল টাইপ অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম। এটাও একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম, বাট দিস ইজ দ্য স্পেশাল টাইপ অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম। হ্যাঁ, তাহলে এটার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সটা কি? আমরা তো এর আগে দেখে আসছি যে একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম কি থাকবে, সোর্স থাকবে এন্ড ডেস্টিনেশন থাকবে। ট্রান্সপোর্টেশন প্রবলেমে সোর্স থাকবে এন্ড ডেস্টিনেশন থাকবে, এবং সোর্স কতগুলা কোয়ান্টিটি সাপ্লাই করতে পারবে এবং ডেস্টিনেশন কতগুলা কোয়ান্টিটি ডিমান্ড করবে, তাই না? ইয়েস স্যার। আফসানা বলেন, আফসানা বোঝা যায়? জি স্যার। তাহলে আমরা কতগুলো সোর্স থেকে কিছু কোয়ান্টিটি আমরা সাপ্লাই করি আর ডেস্টিনেশনে কিছু কোয়ান্টিটি ডিমান্ড করে, এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। কিন্তু অ্যাসাইনমেন্টে কি হবে? এভরি সোর্স ইজ ক্যাপাবল এনাফ টু ওয়ান ইউনিট of any things, and every destination or demand unit will demand only one quantity, হ্যাঁ, or one unit. তাহলে প্রত্যেকটা সোর্স কি করবে? ওয়ান ইউনিট সাপ্লাই করতে পারবে এবং প্রত্যেকটা ডিমান্ড ইউনিট ওয়ান ইউনিট ডিমান্ড করবে। তাহলে এইখানে কি হচ্ছে, এটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কেন বলছি? মানে সোর্স থেকে একটা ইউনিটই সাপ্লাই করা যাবে, একটা সোর্স থেকে, আর একটা ডিমান্ড ইউনিট বা ডেস্টিনেশন একটা ইউনিটেই এক কোয়ান্টিটি বা একটা ইউনিটেই ডিমান্ড করবে। এই জন্য এটাকে আমরা কি বলি? এটাকে আমরা স্পেশাল টাইপ অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম বলছি। অর্থাৎ ডিমান্ড এন্ড সাপ্লাই অফ এনি সোর্স এন্ড ডেস্টিনেশন উইল বি ইকুয়াল টু ওয়ান। এটা কি বোঝা গেল? ফার্স্ট জানি মৌরিন নাকি? ফার্স্ট কে? মৌরিন? জি স্যার, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে আগেরটাতে তো ছিল যে ওয়ান ছিল না, সেটা কি ছিল? যে কোনো কোয়ান্টিটি, সার্টেন কোয়ান্টিটি সাপ্লাই করতে পারবে এবং সার্টেন কোয়ান্টিটি অফ এনি গুডস অর থিংস ডিমান্ড করবে। কিন্তু এখানে হচ্ছে কি, স্পেশাল ফর্ম অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম হোয়েন অল সাপ্লাই এন্ড ডিমান্ড ভ্যালুস ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ, সাপ্লাই এবং ডিমান্ড ভ্যালু কি হবে? ওয়ান হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমরা এই এক্সাম্পলটা যদি আলোচনা করি, এবং এটা খুবই ইজি এবং ইন্টারেস্টিং। হ্যাঁ, উদাহরণটা কি হচ্ছে যে এখানে বলা আছে দেয়ার আর 4 গেম সাইট, হ্যাঁ, অর্থাৎ লোকেশন অফ গেম আর স্টেডিয়াম হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, এটা সচরাচর কিন্তু মেশিন এবং অ্যালোকেশন অফ অপারেটর এরকম কিছু হ্যাঁ প্রবলেম থাকে, যে আমার কোম্পানিতে 4টা মেশিন আছে, 4টা অপারেটর লাগবে, অর্থাৎ প্রত্যেকটা মেশিন একটা করে অপারেটর ডিমান্ড করছে এবং একটা করে আমরা অপারেটর দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। হ্যাঁ, এরকম কিছু থাকে। তো এইখানে আপনার বইতে যেভাবে উদাহরণটা দেওয়া আছে আমি সেভাবে আলোচনা করার চেষ্টা করছি, so that you can take the help from this book and get the point easily. হ্যাঁ, তো এখানে বলছে যে একটা 4টা লোকেশনে 4টা গেম হবে, বাস্কেটবল আর ভলিবল হোয়াট এভার ইট ইজ, গেম হবে 4টা লোকেশনে, এবং সেখানে 4টা টিম পাঠাতে হবে। আপনারা 4টা টিম পাঠাবেন, আপনারা এই যে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে 4টা টিম পাঠাবেন 4টা ইউনিভার্সিটিতে। সাপোজ 4টা ইউনিভার্সিটিতে 4টা গেম হবে, এটা একটা ইউনিভার্সিটি, এটা একটা ইউনিভার্সিটি, এটা একটা ইউনিভার্সিটি, এটা একটা ইউনিভার্সিটি ধরে নিলাম। এটা ধরে নিলাম আর, নামগুলো না দেই, এটা আর, এটা এ ধরে নিলাম, এটা ডি আর এটা হচ্ছে সি। এবং আপনারা এই যে মাওলানা ভাসানী থেকে 4টা ইউনিভার্সিটিতে 4টা বাস্কেটবল প্রতিযোগিতা হবে, আপনারা টিম পাঠাবেন। তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কয়টা টিম পাঠাবেন আপনারা? 4টা। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা করে পাঠাবেন। একটা। অর্থাৎ আপনাকে সাপ্লাইও দিতে হবে একটা, আর ওরা ডিমান্ডও করে কয়টা? ওরা কি 2টা টিম চাবে নাকি একটা? একটাই চাইবে, তাই না? জি স্যার। এইটাকে আমরা বলছি অ্যাসাইনমেন্ট প্রবলেম, এই প্রবলেমটাকে। তো এখন বলছে যে আমরা যদি
আমরা ধরে নিলাম যে আমাদের টিমগুলো বিভিন্ন জায়গায় আছে, হ্যাঁ, আমাদের টিমগুলো আমরা বিভিন্ন জায়গায় রেডি করছি। আপনারা ঢাকায় একটা টিম করলেন, যে ঢাকায় যারা থাকে ওরা মিলে একটা টিম, আবার রংপুরে যারা থাকে তাদের মিলে একটা টিম করলেন, আবার যারা টাঙ্গাইলে আছে, এখন এই করোনাকালীন সময় যারা টাঙ্গাইলে আছে, আমরা তো মুভ করতে পারছি না, আপনি টাঙ্গাইলে একটা টিম তৈরি করলেন, হতে পারে না এরকম? জি স্যার। তো এখন বলছে যে আপনারা যদি এই যে এ থেকে এই যে আর এ যদি পাঠান টিমটাকে, তাহলে ডেস্টিনেশন হচ্ছে এত এত মাইলস বা কিলোমিটার, হোয়াট এভার ইট ইজ। এটা কি বোঝা গেল? না স্যার। এইটা বলছে আপনি আপনি ঢাকা থেকে যদি রাজশাহীতে টিমটা পাঠান, তাহলে তার একটা ডেস্টিনেশন আছে না? ডিস্টেন্স, ইয়েস স্যার, ডিসটেন্স স্যার। হ্যাঁ, ডেস্টিনেশন ডিস্টেন্স সরি, তাহলে ডিস্টেন্স আছে, তার ডিস্টেন্সটা আমরা ধরে নিলাম এত কিলোমিটার। আবার এ টিমটাকে যদি আমরা পাঠাই এতে, ও দুইটা এ হয়ে গেল এখানে না, এটি ধরি তাহলে এটাকে, তাহলে এ টিমটাকে যদি এটি তে পাঠাই, তাহলে এর ডেস্টিনেশন হচ্ছে কত? ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার অর মাইলস, হোয়াট এভার ইট ইজ, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, যেটা দেওয়া থাকবে আপনার বইতে বা প্রবলেমে, সেটা আমরা কনসিডার করব। আবার একে যদি আমরা পাঠাই ডি তে, তাহলে এটা ইট ইট will incur distance of কত 180 কিলোমিটার অর মাইলস। এটা বোঝা গেল তো? এই টেবিলটা কি বোঝা গেল? জি স্যার। বলেন সীমান্ত, বলেন। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমাদের অবজেক্টিভটা কি এখানে? অবজেক্টিভটা হচ্ছে উই হ্যাভ টু allocate this team to this certain game site so that the destination can be, total destination can be minimum. The total destination distance যদি মিনিমাম হয়, তাহলে আলটিমেটলি কস্ট উইল বি মিনিমাম। অথবা এটাকে কস্টও যদি ধরি, যে একে যদি মেশিন আর এ, এই অপারেটরকে মেশিন আর এ যদি আমরা অ্যাসাইন করি, তাহলে হয়তো কস্ট এত হবে, বা বি কে যদি এখানে অ্যাসাইন করি কস্ট এত হবে। অর্থাৎ এইভাবে আমরা যদি কোন অপারেটরকে কোন মেশিনে অ্যাসাইন করতে হবে, বা কোন অপারেটরকে কোন মেশিনে অ্যাসাইন করলে আমাদের কস্ট সবচেয়ে মিনিমাম হবে, এই ধরনের প্রবলেমও হতে পারে এইটা থেকে। অথবা কোন টিমকে কোন লোকেশনে অ্যাসাইন করলে বা সেন্ড করলে টোটাল ডেস্টিনেশন কম হবে, এটাই আমাদের অবজেক্টিভ অফ দিস প্রবলেম। তাহলে অবজেক্টিভটা আমরা বুঝতে পারলাম, তাই তো? তাহলে অবজেক্টিভটা আমরা বুঝতে পারলাম। এখন এই এটা থেকে আলোচনা করি। এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাসাইনমেন্ট প্রবলেম, যেহেতু এটা দিস ইজ দ্য স্পেশাল টাইপ অফ অ্যাসাইনমেন্ট প্রবলেম, to solve this problem or to find out the optimal solution of this problem, first of all we have to develop the opportunity cost table. আমাদের কি বের করতে হবে? opportunity cost table। কি বের করতে হবে বলেন? অপরচুনিটি কস্ট টেবিল। অপরচুনিটি কস্ট টেবিলটা আমরা কি করে বের করব? তাহলে অপরচুনিটি কস্ট টেবিল বের করতে হয় দুই ভাবে। অপরচুনিটি কস্ট টেবিল আমাদের দুই ভাবে বের করতে হয়, দুই ভাবে না, দুইটা স্টেপ ফলো করে। উই হ্যাভ টু ফলো টু স্টেপ টু ডেভেলপ দ্য অপরচুনিটি কস্ট টেবিল অন দ্য বেসিস অফ দিস ইনফরমেশন। আমরা এই যে দুইটা স্টেপ আমাদের নিতে হবে এই অপরচুনিটি কস্ট টেবিলটাকে ডেভেলপ করার জন্য। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য you have to develop a table by considering the row reduction, অর্থাৎ রো রিডাকশন। ওই টেবিলটাকে বলে রো রিডাকশন। অর্থাৎ প্রথমে আমরা রো রিডাকশন টেবিল বের করব, and then we have to calculate the column reduction table, and the final table will be considered as a opportunity cost table. প্রথমে আমরা র রিডাকশন টেবিল বের করব, তারপরে আমরা কলাম রিডাকশন টেবিল বের করব। যখন এটা হয়ে গেল, তখন যে টেবিলটা পাবো সেই টেবিলটাকে আমরা বলবো অপরচুনিটি কস্ট টেবিল। তাহলে অপরচুনিটি কস্ট টেবিল বোঝা গেল? আমরা কি করে করব আমরা পরে যাচ্ছি, কিন্তু বোঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে প্রথমে আমরা কি করব বলেন তো? মরিন বলেন, প্রথমে আমরা কি করব? স্যার রো রিডাকশন, and then স্যার কলাম রিডাকশন। প্রথমে যদি কেউ কলাম রিডাকশন করে পরে রো রিডাকশন করে, তাও সেম, অসুবিধা নাই। তবে আপনাদের বইতে বলা আছে প্রথমে রো রিডাকশন দেন কলাম রিডাকশন। তাহলে আমরা রো রিডাকশনটা কিভাবে করব? একটু give the concentration, and it is very easy, and if you get the point, then ultimately you will be capable enough to solve this problem. হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব? প্রথমে আমরা কি করব? রো রিডাকশন, তাই না?
রো আমরা কনসিডার করব। রো রিডাকশন মানেই হচ্ছে প্রতি একটা রো, এই একটা রো না, তাহলে এটার মিনিমাম ভ্যালু বের করতে হবে এই রোটার। এই রোটার মধ্যে মিনিমাম ভ্যালু কত বলেন তো, মরিন বলেন। 90 90 is the minimum value. এই 90 ভ্যালু সব ভ্যালু থেকে সাবট্রাক্ট করতে হবে। তাহলে ফাইন্ড আউট the minimum value of each row and subtract this value from all value of this row. তাহলে আমাকে সাবট্রাক্ট করে দিতে হবে, কার কাছ থেকে বিয়োগ করতে হবে, কার কাছ থেকে বলেন তো, বলেন। স্যার 4টা ভ্যালুর কাছ থেকেই 90 বাদ দিতে হবে। তাহলে 4টা ভ্যালু বলতে এইটা থেকে আমরা 90 বাদ দিব। তাহলে এইটা থেকে 90 বাদ দিলে আমরা কত পাবো বলেন, বলেন বলেন বলেন। 90 বাদ দিলে 100 120 120 এটা 120। আর এখান থেকে 90 বাদ দিলে এটা 0। এখান থেকে 90 বাদ দিলে 90। এখান থেকে 130 পেয়ে গেলাম। অনুরূপভাবে আমরা যদি পরের রোটাতে যাই, তাহলে আমরা ওই সেম ওইতে এখানে মিনিমাম ভ্যালুটা বের করব। করার পরে আমরা এটা বাদ দিব, তাহলে এটা হবে 30, তাই না? এটা 0, এটা কত 50 60, এটা হচ্ছে কত 130। বাকিগুলো পারা যাবে না, পরের ভ্যালুগুলো বের করা যাবে না। কথা বলেন, কতজন কথা বলেন, কে জানি কে বলতে চাইলেন বলেন। উপরেরটা 70 হবে। পরের কোনটা? আচ্ছা যেটা যেটা হোক না কেন আপনারা ঠিক করে নেবেন। হ্যাঁ, এটা কি বোঝা গেল? জি স্যার। আমরা পরের ভ্যালুগুলো বের করতে পারবো। তাহলে আমরা যে যে টেবিলটা পাবো সেটাকে বলে র রিডাকশন। টেবিলটার নাম দিয়ে দিবেন, প্রথম টেবিলটার নাম দিয়ে দিলেন 1, এটাকে বললেন টেবিল 1। পরে লিখবেন যে we have developed the following table 2 with considering the row reduction, and row reduction means we have to find out the minimum value of each row and we have to subtract this value from all values of this row. এটা বলবেন, and we have to develop by the following table with considering this condition। করে আমরা পরের টেবিলটাতে চলে যাব। এই টেবিলটা আপনারা পেয়ে গেলেন। সরি, এই টেবিলটার বেসিসে আপনারা এই টেবিলটা পেয়ে গেলেন। এটা ছিল র টেবিল, মানে অর্থাৎ মূল টেবিলটা ছিল আমাদের এইটা, এই টেবিলটা, এইটার বেসিসে আমরা রো রিডাকশন টেবিল পেয়ে গেলাম, তাই না? বলেন। বলেন বলেন, শুভ্রা বলেন। জি স্যার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এটা যখন পেয়ে গেলাম, now we have to consider this table, এই যে র রিডাকশন যে টেবিলটা, অর্থাৎ টেবিল 2। আপনারা বলবেন যে on the basis of the table 2 we have to develop the column reduction table। column reduction table তখন লিখে দিবেন যে কিভাবে, যে we have to find out the same process, we have to find out the minimum value of each column and we have to subtract this value from all the values of this column। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে আমরা তো এটা রো রিডাকশন টেবিল পেলাম, এই টেবিলটা পেলাম না, রো রিডাকশন টেবিল। এটা তো আমরা জানলাম কি করে ডেভেলপ করতে হয়, জানলাম না? জি স্যার। এটা জানার পরে আমাকে এই টেবিলটা থেকে আমাকে কি করতে হবে, এখন কলাম রিডাকশন বের করতে হবে। কলাম রিডাকশন কি করব, এই যে এটা একটা কলাম না, এটা একটা কলাম, তাই না? বলেন। জি স্যার। এইখানকার মিনিমাম ভ্যালু কোনটা? 30 is the minimum value। we have to subtract this value from all the values of this column। তাহলে আমরা যদি এখান থেকে সাবট্রাক্ট করি তাহলে এটার ভ্যালু কত হবে? 90। এটা 0, এটা হবে কত? 40, তাই না? আর এটা কত হবে? সরি এটা তো ভুল হয়ে গেল, কত বলছেন না? মিনিমাম ভ্যালু কত? 15। একটু ভুল হয়ে গেল, একটু বলতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, মিনিমাম ভ্যালু 15 হলে এটা হবে কত? 105। আর এটা হবে কত? 15। এটা হবে কত? 16 না, 16 না, এটা কত হবে? 55। আপনার বইতে মনে হয় এই ভ্যালুটা একটু ভুল দেওয়া আছে। হ্যাঁ, আপনারা ঠিক করে নেবেন। আর এটা 0। তাহলে অনুরূপভাবে এগুলো সব 0ই থাকলো। হ্যাঁ, এগুলো 0ই। এইখানে এই কলামে the minimum value is 35। তাহলে এটা আমরা তাহলে কি এটা কি বোঝা গেল যে how we have to develop the column reduction table?
এটা কি বোঝা গেল? সেলিনা আক্তার বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার রো রিডাকশন থেকে স্যার আমরা কলাম রিডাকশন করব? হ্যাঁ, রো রিডাকশন থেকে কলাম রিডাকশন। রো রিডাকশন করে যে টেবিলটা পাবো সেটা থেকে কলাম রিডাকশন করব। আর মূল টেবিলে ফিরে যাব না, মূল টেবিলের কাজ ওইখানেই শেষ। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। যখন এটা হয়ে গেল তাহলে আমরা কি এই টেবিলটার বেসিসে আমরা কি করব বলেন? কলাম রিডাকশন টেবিল। এই যে কলাম রিডাকশন টেবিল আমরা পেয়ে গেলাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এইটার জন্য কি স্যার দুইটা আলাদা আলাদা টেবিল করা কি ম্যান্ডেটরি? দুইটা টেবিল আপনি একটা টেবিলে করতে পারবেন, কিন্তু ঝামেলা হতে পারে। ম্যান্ডেটরি না, আপনি ম্যান্ডেটরি না, তবে আমাদের স্টেপ গুলো ফলো করা উচিত। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে আপনারা দুইটা টেবিলে ফলো করবেন, কারণ মনে হয় না আপনি একটা টেবিলে পারবেন। হ্যাঁ, আমি ওইভাবে জাস্টিফাই করে দেখিনি। আপনি দেখতে পারেন, যদি ইফ ইউ থিঙ্ক দ্যাট one table is enough for calculating the opportunity cost table and you are capable enough to develop the raw reduction and column reduction in one table, তাহলে আপনি করতে পারেন, কিন্তু না করাই বেটার হবে। হ্যাঁ, আমি এটা নিয়ে আমি আপনাকে এনশিওর করতে পারছি না যে আসলে করা যাবে কিনা, যেহেতু আমি এটা দেখি না। আপনি দেখবেন যদি করা যায়, তবে না করার জন্য আমি রিকোয়েস্ট করব। হ্যাঁ, জি স্যার। তারপরের হচ্ছে কি, আমাদের র রিডাকশন এন্ড কলাম রিডাকশন হয়ে গেল। আমরা যে টেবিলটা পেলাম, এখন এই যে টেবিলটা পেয়ে গেলাম সেটাকেই আমরা বলছি অপরচুনিটি কস্ট টেবিল। ওই টেবিলটাই আমাদের অপরচুনিটি কস্ট টেবিল। আমরা কি এখন অপরচুনিটি কস্ট টেবিল বুঝতে পারলাম? বলেন মৌরিন, বলেন। স্যার তাহলে আমরা অপরচুনিটি কস্ট টেবিল পেয়ে গেলাম। এখন অপরচুনিটি কস্ট টেবিল যখন পেয়ে গেলাম, তখন আমাদের কি করতে হবে? এখানে একটু টেকনিক্যাল হতে হবে এখানেও, যে আমাদের যে জিরো ভ্যালু পেলাম না কতগুলা? জি স্যার। অপরচুনিটি কস্ট মানেই কি? অপরচুনিটি কস্ট মানেই হচ্ছে আমরা একটা ধরতে গিয়ে আরেকটা স্যাক্রিফাইস করতে হয়, তাই না? অর্থাৎ ভুল ডিসিশনের কারণে যে কস্টটা দিতে হয় সেটা অপরচুনিটি কস্ট, বা একটাকে অ্যাচিভ করার জন্য একটাকে গ্রহণ করার জন্য আরেকটাকে যে আমাদের স্যাক্রিফাইস করতে হয়, নেক্সট বেস্ট অল্টারনেটিভ যেটা স্যাক্রিফাইস করতে হয়, সেটাই তো অপরচুনিটি কস্ট, তাই না? তো অপরচুনিটি কস্ট আমাদের বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? কম স্যার। কম হওয়া ভালো। আর জিরো যদি হয়, তার মানে হচ্ছে দেয়ার ইজ নো অপরচুনিটি কস্ট এন্ড ইউ আর ইন রাইট ট্র্যাক। হ্যাঁ, আপনি রাইট ট্র্যাকেই আছেন। আপনি কি করেছেন? অপরচুনিটি কস্ট যদি জিরো হয়, তার মানে কি ওইটা অপটিমাল ডিসিশন, তাই না? কথা বলেন। জি স্যার। তাহলে এখন আমাকে কি করতে হবে? যে জিরো যেখানে, সেগুলোতে অ্যালোকেশন দিতে হবে। একে আমরা অ্যালোকেশন দিতে পারবো কোথায়? আটলান্টাতে যদি অ্যালোকেশন দেই, তাহলে অপরচুনিটি কস্ট জিরো, তার মানে রাইট ডিসিশন এটা আমাদের। বি কে আমরা কোথায় দিব? এ কে যদি আটলান্টাতে দিয়ে দেই, বি কে আমরা কি আর ওই আটলান্টাতে দিতে পারবো? না স্যার। তাহলে বি কে দেওয়া যাচ্ছে না। সি কে হয়তো আমরা দিতে পারবো কোথায়? দুরহামে। হ্যাঁ, এখানে দিলাম। ডি কে আমরা দুই জায়গায় দিতে পারবো। ডি কে দুই জায়গায় দেওয়া যাচ্ছে। আর এ দিতে পারছি, আর সি তে দিতে পারছি। তো দিলাম যে কোনো এখানে দিলাম, কিন্তু আমরা বি কে কোথাও দিতে পারছি না, তাই না? বলেন। তার মানে হচ্ছে যে দিস ইজ নট অপটিমাল সলিউশন। এই সলিউশনটা অপটিমাল না। অর্থাৎ আমরা এমন করে সবাইকে অ্যাসাইন করতে হবে, যেখানে কি করতে হবে? সব অপরচুনিটি কস্ট গুলো আমার অ্যাসাইন করলে, ওই জায়গায় অ্যাসাইন করলে অপরচুনিটি কস্ট গুলো জিরো হবে। তো এটা আমরা কি করে বুঝবো যে এটা আমাদের এই দিস সলিউশন ইজ নট দ্য অপটিমাল সলিউশন? আমরা এটা কি করে বুঝবো? এইটার জন্য আমাকে লাইন টেস্ট করতে হবে। একটা টেস্ট করতে হবে, সেটা হচ্ছে কি? লাইন টেস্ট। আমাকে একটা টেস্ট করতে হবে, সেটা হচ্ছে লাইন টেস্ট। লাইন টেস্ট মানেই হচ্ছে যে আমাকে একটা লাইন দিয়ে, হরিজন্টাল হোক আর ভার্টিক্যাল হোক, হোয়াটএভার ইট ইজ, আমাকে লাইন দিয়ে জিরো গুলাকে ক্রস করতে হবে। এই যত জিরো আছে এই টেবিলটাতে আমরা যে জিরো পাচ্ছি, জিরো গুলাকে আমাকে একটা লাইন দিয়ে ক্রস করতে হবে, এবং দেখতে হবে মিনিমাম কয়টা লাইন দরকার, মিনিমাম সর্বনিম্ন কয়টা লাইন দিয়ে আমি সব জিরো গুলাকে ক্রস করতে পারবো। হ্যাঁ,
যদি এরকম হয় যে আমরা আমাদের যতগুলা রো এবং যতগুলা কলাম আছে ততগুলা লাইন লাগতেছে আমাকে এই জিরোগুলাকে ক্রস করতে, মিনিমাম ততগুলা লাইন, তখনই ধরে নিব দিস ইজ দ্য অপটিমাল সলিউশন। কি বোঝা গেল নাকি আরেকবার বলতে হবে? স্যার আরেকবার বললে ভালো হতো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আমি প্রথমটা বলি, তারপরে আমি অন্যটাতে যাই। প্রথমটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ইউ হ্যাভ টু ক্রস আউট অল দ্য জিরো। সব জিরো গুলাকে ক্রস করে দিতে হবে, এটা রো হোক আর কলাম হোক, যে বেসিসেই হোক, এবং মিনিমাম কতটা লাইন লাগবে, সর্বনিম্ন কতটা লাইন লাগবে সেইটা বের করতে হবে। আমরা সব জিরোকে তো এই যে এইভাবে ক্রস করে দিতে পারি, তাই না? এইভাবে এইভাবে এইভাবে, তাহলে আমাদের কিন্তু 4টা লাইন দরকার হচ্ছে, তাই না? জি স্যার। কিন্তু আমাদের বের করতে হবে যে মিনিমাম কয়টা লাইন দিয়ে, মানে তার চেয়ে আর কোনো কম লাইন নাই, মানে অর্থাৎ আমরা তার চেয়ে আর কোনো কম বা মিনিমাম কোনো ওয়ে পাচ্ছি না এগুলাকে ক্রস করার জন্য। তাহলে আমরা যদি এইটাকে এইভাবে ক্রস করে দেই, সবটাকে ক্রস করা যাবে না এইভাবে ক্রস করলে? একটা হলো, আর কি, আর এখানে একটা আছে, হ্যাঁ, এখানে এটাকে এইভাবে দিলাম, আর এটাকে এইভাবে দেওয়া যায় না? তাহলে আমরা কি কয়টা লাইন দিয়ে ক্রস করতে পারলাম? 3টা দিয়ে। তাহলে মিনিমাম 3টা দিয়ে ক্রস করা যাচ্ছে, তার মানে আমাদের নাম্বার অফ রো কয়টা, এখানে নাম্বার অফ রো আর কলাম কিন্তু অ্যাসাইনমেন্টে সমান থাকবে, এখানে নাম্বার অফ রো অথবা কলাম হচ্ছে 4টা, তাই না? জি স্যার। কিন্তু আমরা মিনিমাম লাইন পেলাম কয়টা? 3টা। যদি এই দুটো সমান হয় তাহলে সেটা অপটিমাল সলিউশন, আর যতক্ষণ পর্যন্ত সমান হবে না তখন আমাদের লাইন টেস্ট করে আমাদের অপটিমাল সলিউশনটা বের করতে হবে। একটু কি বোঝা গেল? কথা বলেন সীমান্ত। জি স্যার। বোঝা যায়? জি স্যার বুঝতেছি, তবে কি স্যার মানে লাইন 4টা করার জন্য এখন টেবিল চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে, এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, লাইন 4টা আমাকে করতেই হবে, এবং একটা প্রসেস আছে, ওই প্রসেসে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ওই প্রসেসটার মধ্যে পেয়ে যাবেন। তাহলে আমরা লাইনটা আপনাদের ওইভাবে 3টা সলভ করলে হবে, কিন্তু আপনার বইতে যেভাবে আছে আমি সেভাবে করানোর চেষ্টা করছি যাতে করে আপনারা প্র্যাকটিস করার সময় সুবিধা হয়। তাহলে এখানে একটা, এইভাবে একটা দেওয়া আছে আপনার বইতে, এখানে একটা দেওয়া আছে, তার মানে 3টা লাইন হয়ে গেল। এখন আমাকে লাইন টেস্ট করতে হবে। লাইন টেস্ট মানে হচ্ছে, যেহেতু এটা অপটিমাল সলিউশন না, অপটিমাল সলিউশনের কন্ডিশনটাই হচ্ছে মিনিমাম লাইন শুড বি ইকুয়াল টু নাম্বার অফ রোস এন্ড কলাম। স্যার আপনি আগে যেভাবে মানে লাইন ক্রসটা করেছিলেন ওইভাবে করলেও তো ভুল হবে না? ভুল হবে না, কোনো সমস্যা নাই, কিন্তু আমার নেক্সট সলিউশনটা যে এইভাবে করা আছে তাহলে আমার জন্য কনভেনিয়েন্ট হয়। আপনি ওইভাবে করলে অসুবিধা নাই, আমার কথা বোঝা গেছে? জি স্যার। কিন্তু আমার যে নেক্সট যে কথাবার্তাগুলো বলবো সেটা আমার এইভাবে সলভ করা আছে, এটা আমার কনভেনিয়েন্ট বা আমার সুবিধার জন্য আমাকে এটা করতে হচ্ছে, কিন্তু আগেরটাতেও ভুল নাই। তো আপনাকে বের করতে হবে যে মিনিমাম কয়টা লাইন দিয়ে আমি এটাকে ক্রস আউট করতে পারবো এই জিরো গুলাকে। জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাকে লাইন টেস্ট করতে হবে। লাইন টেস্টের কন্ডিশনটাই হচ্ছে, আপনারা শীটটা পড়বেন, স্লাইডটা পড়বেন, খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে সব কথাই যে মনে থাকবে তাও না। এবং আমি এত বড় ক্লাস নেওয়া, আসলে কনসেন্ট্রেশন ধরে রাখা আপনাদের জন্য আমার জন্য আসলে একটু টাফ। তো যা হোক, আমরা হচ্ছে এখন লাইন টেস্ট আমাদের করতে হবে। এখন লাইন টেস্ট করতে গেলে আমাদের যেটা করতে হবে আমি একটু বলে নেই, আপনারা একটু মনোযোগী হন তাহলে বুঝতে পারবেন। এখন আনক্রস ভ্যালু গুলাকে আমাদের কনসিডার করতে হবে। নাও উই হ্যাভ টু কনসিডার দ্য আনক্রস ভ্যালু। আনক্রস ভ্যালু বোঝা যায়? এই কথাটা কি বোঝা যায়? সাইমা বলেন। জি স্যার। তাহলে আনক্রস ভ্যালু কোনগুলা বলেন তো? আনক্রস ভ্যালু বলেন। 105, 15, 55, 25। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যখন আনক্রস ভ্যালু গুলা পেয়ে গেলাম, সেখান থেকে আমাদের মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। কি বের করতে হবে? মিনিমাম ভ্যালু বের করতে হবে, এবং এই মিনিমাম ভ্যালুটা অন্য ভ্যালু থেকে সাবট্রাক্ট করতে হবে। কি করতে হবে? মিনিমাম ভ্যালুটা অন্য ভ্যালু থেকে সাবট্রাক্ট করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। আর একটা কাজ করতে হবে,
যেখানে দুইটা লাইন ইন্টারসেক্ট করেছে, যেখানে দুইটা লাইন ইন্টারসেক্ট করেছে, কোথায় দুইটা লাইন ইন্টারসেক্ট করেছে বলতে পারবেন? কোথায় কোথায়? স্যার সি স্যার এটি 0 আর ডি এটি হ্যাঁ, এই জায়গাতে ইন্টারসেক্ট করেছে। আর কোথায়? এই জায়গায়, তাই না? জি স্যার ওই যে মিনিমাম ভ্যালু যেটা আনক্রস ভ্যালু, সেটা এই জায়গাতে যোগ করে দিতে হবে, ওই জায়গাতে যোগ করতে হবে। তাহলে আমি আবার বলছি, ফার্স্ট অফ অল ইউ শুড ফাইন্ড আউট দ্য মিনিমাম ভ্যালু অফ ফ্রম দ্য অল আনক্রসড ভ্যালু। অল আনক্রসড ভ্যালু থেকে আমাকে মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। When you get the minimum value from the uncrossed value, then you have to subtract this value from all the uncrossed value. And you have to add this value where two line intersect. কথা বোঝা গেল? হ্যাঁ 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 প্রিন্ট নেওয়া যাবে, আপনি কাউকে পাঠাই দেন, নিয়ে যান প্রিন্টার, কাউকে পাঠাই দেন। আচ্ছা আচ্ছা, কথা বোঝা গেল? বলেন। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিনিমাম ভ্যালু ফ্রম দ্য অল আনক্রসড ভ্যালু, and then you have to subtract this value from all the uncrossed value. Again you have to add this minimum value when two lines intersect each other. হ্যাঁ, এটা আমরা বুঝতে পারলাম তো, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন বলেন তাহলে হচ্ছে আমার এই ভ্যালুটা কত, আর বাকি ভ্যালু যেগুলা সেগুলাকে আমাদের আনচেঞ্জ রেখে দিতে হবে। হ্যাঁ, উই হ্যাভ টু কিপ দিস ভ্যালু আনচেঞ্জ। তাহলে এখন আমরা এখানে কত পেলাম, এটা কত হবে, এই ভ্যালুটা কত হবে এখন বলেন, বলেন। 90 এখানে 90, এটা কত হবে? 0 এটা কত হবে? 40 this one will be 10 0 and this one is 60. And here we have to add the minimum value, and that is why now this value will be 15 and this value will be 15. তাহলে আমাদের নতুন করে এই টেবিলটা ডেভেলপ করতে হবে, সেটাকে লাইন টেস্টের ফার্স্ট কন্ডিশন হচ্ছে এইটা। তাহলে আমরা এই যে টেবিলটা ডেভেলপ করলাম, এখন আপনারা ওইভাবে ডেভেলপ করলে আপনারা এই টেবিলটা পাবেন, এই যে এই টেবিলটা আমরা, হ্যাঁ, লাইন টেস্ট করে আমরা এই টেবিলটা পেলাম, আমরা এই টেবিল থেকে এই টেবিলটা পেলাম। তাহলে এটা বোঝা গেল, তাই না? জি স্যার। আচ্ছা, যখন আমরা এটা পেয়ে গেলাম, তখন আমাদের এগেইন আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু ক্রস out all the zeros and we have to find out the minimum lines to cross out all the zeros. হ্যাঁ, তাহলে এখন এই জিরো গুলাকে আমরা ক্রস আউট করার জন্য মিনিমাম কয়টা লাইন দরকার হবে দেখেন তো, কত আমরা কয়টা লাইন দিয়ে এই জিরো গুলাকে ক্রস আউট করতে পারবো মিনিমাম? 4টা। তাহলে 4 is equal to number of rows and number of columns, তাই না? ইয়েস স্যার। তার মানে হচ্ছে দিস ইজ দ্য অপটিমাল সলিউশন। তাহলে আমরা এই অপটিমাল সলিউশন পেয়ে গেলাম। আর যদি আমরা এখানে যদি আমরা এই 4টা লাইন না পেতাম, তাহলে উই হ্যাভ টু রিপিট দিস প্রসেস অফ লাইন টেস্ট until or unless for getting the lines to cross out, minimum lines to cross out all the zeros equal to the number of rows or number of columns. হ্যাঁ, তাহলে এইটুকু বোঝা গেল? আমরা এতটুকু বুঝতে পারলাম যে how can you be able to find out the optimal solution of the assignment problem. হ্যাঁ, আমরা বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এখন এটা দ্বারা আমরা অ্যানসারটা কি করে লিখবো আমরা? তার মানে এ কে আমরা কোথায় অ্যাসাইন করব? এখানে কিন্তু মাল্টিপল অপটিমাল সলিউশন আছে। হ্যাঁ, যাও আপনারা যে কোনো একটা লিখলেও হবে। আমরা এ কে অ্যাসাইন করব কোথায়? আটলান্টাতেও অ্যাসাইন করতে পারি। এ কে আটলান্টাতে অ্যাসাইন করে দিলাম, বি কে দিয়ে দেই কোথায়? আর এ দিয়ে দিলাম, সি কে দিয়ে দিই কোথায়? ডি তে দিয়ে দিলাম, আর ডি কে দিয়ে দিলাম সি তে। তো এইভাবে যখন আমরা অ্যানসারটা লিখবো, তখন আমাদের এর ডেস্টিনেশনটা লিখতে, ডিসটেন্সটা লিখতে হবে। এ থেকে এ কে আমরা যদি আটলান্টাতেই দেই, তাহলে এর ডিসটেন্সটা কত ছিল? 90 মাইল ছিল। হ্যাঁ, এটা ডেস্টিনেশন কত ছিল? 90 মাইল। এই জন্য এখানে আমরা অ্যানসারটা এইভাবে লিখবো, এইভাবে। অর্থাৎ এ কে আমরা দিচ্ছি আটলান্টা, এর ডেস্টিনেশন হচ্ছে 90 মাইলস,
বি কে আমরা দিচ্ছি আর এর ডেস্টিনেশন হচ্ছে 100 মাইলস এবং সি এর ডিসটেন্স হচ্ছে 140, আর ডি টু সি এর ডিসটেন্স হচ্ছে 120 এন্ড টোটাল মাইলস হচ্ছে কত 1450। অর্থাৎ এইটাই হচ্ছে মিনিমাম ডিসটেন্স ফর সলভিং দিস প্রবলেম। তাহলে বোঝা গেল মনে হয়, তাই না? মার্জুক বলেন। স্যার একটু স্যার আগের স্লাইডটা স্যার একটু স্যার যদি দেখতে পারতাম স্যার। আগের স্লাইড কি এটা? এই স্লাইডটা? জি স্যার। বলেন বলেন কোথায় সমস্যা, বলেন বলেন বলেন। ক্লাস শেষ করতে হবে, লম্বা ক্লাস হলো। স্যার এখন স্যার একটু ওই পরের স্লাইডটাই দেখি স্যার, ওই যে জায়গায় কিলোমিটার গুলো লিখলেন স্যার। এটা স্যার এই যে ডিসটেন্সটা স্যার 90 আর 100 140 120 স্যার, এগুলা স্যার ওই ইয়ার মানে টিমের মানে এর মান ওই আটলান্টার ওই মানটা বসাই দিচ্ছেন স্যার, তাই না? আমরা তো এখান থেকে তো আমরা অ্যাসাইন করলাম কাকে কোথায় দিব, অর্থাৎ আমরা এটা অপরচুনিটি কস্ট এ কে আমরা দিচ্ছি কোথায়, আটলান্টায় দিচ্ছি। এর ডেস্টিনেশন কোথায়, মূল প্রবলেমটাতে আপনার আছে। আপনার মেইন প্রবলেম কোথায় ছিল, একেবারে যে শুরুর প্রবলেমটা, সেখানে বলা ছিল এই যে এটা এ কে যদি আমরা আটলান্টায় দেই তাহলে ডিসটেন্স হবে 90, ওই 90 আমরা লিখব। বি কে আমরা দিচ্ছি কোথায়, এই যে এখানে আর এ যদি দেই তাহলে ডেস্টিনেশন হবে 100, এই 100টা ওখানে লিখছি। এটা তো স্যার ধরে নিতে হবে, তাই না? আরে বাবা ধরে নিতে হবে কেন? আচ্ছা এই প্রবলেমটা তো মনে আছে, এইটা ছিল আপনার দেওয়া ছিল যে আমরা কাকে কোথায় দিব, আমরা এটা বের করব। এখন আমরা বের করলাম কি, এ কে দিব আমরা কোথায়, এ কে দিব আটলান্টায়, তাই না? এ কে আমরা কোথায় অ্যাসাইন করছি, বের করলাম আমরা আটলান্টায় দিব। বি কে কোথায় দিব আমরা, বি কে দিব আর এ। সি কে কোথায় দিচ্ছি বলেন, সি কে দিচ্ছি আমরা ডি তে, আর ডি কে কোথায় দিচ্ছি আমরা সি তে। এটা এই যে এ কে যদি আর এ আটলান্টাতে পাঠাই তার ডিসটেন্স কতটুকু, আমরা এখন এইটা লিখতে হবে অ্যাকচুয়াল যেটা। হ্যাঁ কত তার ডিসটেন্স কত, 90 এটা লিখতে হবে। বুঝতে পারছি। আমরা যদি বি কে এখন আর এ পাঠাই এর ডিসটেন্স হচ্ছে কত 100। সি কে যদি আমরা এখন কোথায় পাঠাচ্ছি, ডি তে, ডি এর ডিসটেন্স কত, এখান সি থেকে ডি 140। এইটাই আমরা যোগ করব। এখন কি বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা তাহলে অনেক লম্বা ক্লাস হলো। আমি ভলগার্স কি এটা অগালস অ্যাপ্রক্সিমেশন মেথড বা স্টেপিং স্টোন মেথড একটু দেখলে ভালো হতো আমার জন্য, বা আমি যদি আপনার লাইনেই থাকেন আমি দেখি এখান থেকে হয়তো সলভ করা যাবে। আপনারা যেহেতু জানতে চাচ্ছেন একটু, those who are more curious and this is my responsibility to help them so that they can easily to learn which is required in this chapter। হ্যাঁ আমরা তাহলে স্টেপিং স্টোন মেথডটা আলোচনা করি, যদিও এটা আপনারা ইউজ করতেও পারেন নাও পারেন। না নর্থ ওয়েস্ট কর্নার মেথডটা আমরা যদি আলোচনা করি, তাহলে নর্থ ওয়েস্ট কর্নার মেথড মানেই হচ্ছে আমাকে নর্থ এবং ওয়েস্ট, হ্যাঁ টেবিলটা নর্থ এবং ওয়েস্ট। নর্থ কোনটা হয়, উপরের সাইডটা নর্থ হয় না সব সময়, বলেন কে জানি জিজ্ঞাসা করেছিল, জিজ্ঞাসা করছিলেন অগালস নিয়ে? কথা শোনা যায়, আমার কথা শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। কে জানি কথা বলেছিলেন, আছেন উনি? জি স্যার আমি বলেছিলাম। আচ্ছা তাহলে হচ্ছে যে আমরা যদি নর্থ ওয়েস্ট কর্নার মেথডটার কথা বলি, তার মানে হচ্ছে আমরা সবার উপরে এবং লেফট সাইডে, সবার উপরে লেফট সাইডে এই সেলটা এইটাতে প্রথমে অ্যালোকেশন দিব। তাহলে এখানে অ্যালোকেশন দিতে পারবো কত, 150 রিং রিকোয়ারমেন্ট কনসিডার করি। তো এখানে যখন দিয়ে দিলাম তখন এই লাইনে আমরা আর দিতে পারবো না, তাই না? এই লাইনে দিতে পারবো কিন্তু এই লাইনে আমরা আর দিতে পারবো না। এখন আমাকে কি করতে হবে, উপরের আবার এই সেলটা বাদ দিয়ে এখন পরের যে রিমেইনিং সেলগুলো থাকলো তার নর্থ ওয়েস্ট আবার উপরের দিকে এবং লেফট সাইডে, আবার সবার উপরে এবং লেফট সাইডে হচ্ছে এই সেলটাতে আমাকে অ্যালোকেশন দিতে হবে। এই সেলটাতে আমরা কত দিতে পারবো, 50, এর বেশি দিতে পারবো না এখানে, কারণ আমার 200 দরকার, আমরা অলরেডি 150 নিয়েছি, এখন এখান থেকে 50 নিতে পারবো। তার মানে এটাও ক্রস হয়ে গেল। এরপরে আমার যে টেবিলটা থাকলো সেলগুলো, এমটি সেলগুলো, এর মধ্যে নর্থ এবং ওয়েস্ট অর্থাৎ
এটা হচ্ছে উপরে এবং লেফট সাইডে, এইটাতে অ্যালোকেশন দেব। এটাতে আমরা অ্যালোকেশন দিতে পারবো কত? 125 125। তো যখন এইটাতে দিয়ে দিলাম, এইটাতে আর অ্যালোকেশন দিতে পারবো না, এটা বাদ। এখন এই দুইটা সেলের মধ্যে নর্থ এবং ওয়েস্ট হচ্ছে, সরি এটাতে 125 দিতে পারবো না, এটাতে দিতে পারবো 100 দিয়ে দিলাম, কারণ এখানে 100 দরকার, 100 দরকার। তাহলে এইটা ক্রস হয়ে গেল, এখন এখানে 25 বাকি থাকলো, আবার উপরের দিকে আমাকে যেতে হবে, এখানে আমার 25, আর এইখানে আমার যত দরকার এখন বাকি যেটা থাকলো এই 275 এখানে। এইটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার মেথড। এইভাবে আমরা সলভ করলে নর্থ ওয়েস্ট কর্নার মেথডে যাব। ওই আমি যেভাবে দিছি সেটাই দেওয়া আছে এখানে। আর আমরা কি যাচ্ছি এরপরে, মিনিমাম সেল কস্ট মেথডটা আলোচনা করা হয়েছে। আর ওগালস অ্যাপ্রক্সিমেশন মেথড, পেনাল্টি কস্ট অর রিগ্রেট, এটা ডেভেলপ করতে হবে। পেনাল্টি কস্ট অর রিগ্রেট, first step is to develop the penalty cost for each source and destination. Determine the penalty cost for each row and column by subtracting the lowest sale cost in the row and column, and from the next higher sale cost in the same row and column. Select the row and column with the highest penalty cost, breaking tag arbitrarily for choosing the lowest cost sale. আচ্ছা, তাহলে আমাকে হাইয়েস্ট নিতে হবে। allocate as much as possible to the possible sale with the lowest transportation cost in the row or column with the highest penalty cost. রিপিট হয়, তাহলে বোঝা গেল। তাহলে ওগালস অ্যাপ্রক্সিমেশন মেথডে আমরা কি করব? অ্যাটেনশন প্লিজ। ওগালস অ্যাপ্রক্সিমেশন, এটা কি দেখা যাচ্ছে? এই টেবিলটা কি দেখা যাচ্ছে? দিস টেবিল দেখা যায়? দিস টেবিল ইজ ভিজিবল টু অল অফ ইউ? দেখা যাচ্ছে। এই টেবিলটাতে আমরা যেটা করব, যে আমরা পেনাল্টি কস্ট অফ ইচ রো এন্ড কলাম বের করতে হবে। পেনাল্টি কস্ট সেটা কি করে বের করব? সেটা বের করতে হবে আমাকে মিনিমাম কস্ট আগে বের করতে হবে। আমি যদি রো এরটা ধরি, আগে রোটাকে সলভ করি, পরে কলামটাকে সলভ করি। তাহলে প্রত্যেকটা এই রোটাকে যদি ধরি, তাহলে এইটার পেনাল্টি কস্ট আমার কত হবে এটা বের করতে হবে। তাহলে এইটা বের করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে মিনিমাম কস্ট সেটা বের করতে হবে। মিনিমাম কস্ট কত? 6 না? জি স্যার। এরপর আমাকে নেক্সট যে হাইয়েস্ট ভ্যালু সেটা থেকে এই ভ্যালুটাকে সাবট্রাক্ট করতে হবে। নেক্সট হাইয়েস্ট ভ্যালু কত? 8 না? জি স্যার। তাহলে আমরা পেয়ে গেলাম 2 এখানে। এটা the penalty cost of this raw is 2. এটা কি বোঝা গেল? শেষ করতে হবে, কথা বলেন, বোঝা গেল? পেরেছি। অনুরূপভাবে আমার এই রোটার আমার পেনাল্টি কস্ট বের করতে হবে। তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে 7 আর নেক্সট হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 11, এটার পেনাল্টি কস্ট হচ্ছে 4। অনুরূপভাবে আমার পরের রোটার যদি বের করি, তাহলে এর মিনিমাম ভ্যালু হচ্ছে কত বলেন? 4 আর নেক্সট হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 5 পেনাল্টি কস্ট হচ্ছে কত? 1। অনুরূপভাবে আমরা কলামেরও ওইভাবে বের করব। কলামটাকে আর ক্যালকুলেশন করে দেখানোর দরকার আছে? না স্যার। আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমার পেনাল্টি কস্ট যেখানে বেশি হচ্ছে, আমরা সেই সেলটাকে সিলেক্ট করব। পেনাল্টি কস্ট বেশি কোথায় বলেন তো? কত সবচেয়ে বেশি পেনাল্টি কস্ট কত? 4, হ্যাঁ? 4 স্যার। তাহলে আমরা এই রোটাতে আমরা অ্যালোকেশন দিব। প্রথমে কোথায় অ্যালোকেশন দিব? এই রোর মধ্যে। এই রোর মধ্যে কোনটাতে অ্যালোকেশন দিব? যেটা মিনিমাম কস্ট, যে সেলটাতে কস্ট সবচেয়ে মিনিমাম। এই 7 সবচেয়ে মিনিমাম না? জি স্যার। এখানে প্রথমে অ্যালোকেশন দিব। অ্যালোকেশন কত দিতে পারবো? উইথ কনসিডারিং দ্য রিম রিকোয়ারমেন্ট। 175 হয়ে গেল। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 175। তারপরে কি বলছে? আফটার ইনিশিয়াল অ্যালোকেশন ইজ মেড, অল দ্য পেনাল্টি কস্ট মাস্ট বি রিকম্পিউট। এখন আমাকে আবার পেনাল্টি কস্ট গুলাকে কি করতে হবে? রিকম্পিউট করতে হবে। রিকম্পিউট করতে হবে কাকে? এই কস্টটাকে বাদ দিয়ে, কারণ এইটা তো বাদ, এখানে তো আর আমরা দিতে পারবো না, এই রোটাতে আর আমরা দিতে পারবো না। রিম রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেল না এটা? জি স্যার। এটা বাদ দিয়ে এখন অন্য সেলগুলোর আমার পেনাল্টি কস্ট বের করতে হবে, ওই যে আগের মতো করে। হ্যাঁ, তারপর আমরা পেয়ে গেলাম 3 সবচেয়ে বেশি। এইখানে আমার এই কলামের মধ্যে দিতে হবে। এই কলামের মধ্যে দেখতে হবে আমার কোনটাতে সবচেয়ে আছে সবচেয়ে কম কস্ট সেল। এই সেলটা হচ্ছে সবচেয়ে কম। আমরা এখানে 100 দিতে পারবো, 100 দিয়ে দিলাম।
তার মানে এখন এই সেলটাও বাদ চলে গেল। এখন অন্য সেলগুলা, অন্য রো এন্ড কলাম গুলার আমরা কি করব, অপরচুনিটি কস্ট বা পেনাল্টি কস্ট বের করব অন্যগুলার। এইভাবে আমাকে অ্যালোকেশন দিয়ে যেতে হবে। এটা কি বোঝা গেল? জি স্যার। এইভাবে আমরা দিতে দিতে যে টেবিলটা ফাইনালি পাবো সেটাই হচ্ছে ইনিশিয়াল ফিজিবল সলিউশন আন্ডার দ্য অগালস অ্যাপ্রক্সিমেশন মেথড। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বেশি ধরে রাখা যাচ্ছে না, কনসেন্ট্রেশনও রাখা যাচ্ছে না। আপনারা একটু নিজেরাই দেখবেন, এবং ফ্রম মাই সাইড আই হ্যাভ ট্রাই মাই লেভেল বেস্ট টু help you to learn this chapter, and most probably all of you are serious and all of you are conscious enough, or all of you are aware, and as all the materials have been supplied to you, and if you go through these materials, then hopefully all of you will be able to solve this problem by yourself, এবং আমি যেটা আশা করছি আপনারা সবাই যেন পরীক্ষায় ভালো করেন, এবং এখান থেকে দুটো চ্যাপ্টার থাকবে, দু সেট কোশ্চেন থাকার সম্ভাবনা আছে। কারণ এখানে হচ্ছে যেহেতু দুইটা পোর্শন আপনাদের সিলেবাস, এটাকে দুইটা আলাদা পার্টে ভাগ করে আলোচনা করতে বলেছে, অ্যাসাইনমেন্টকে আলাদা, ট্রান্সপোর্টেশনকে আলাদা। তো ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে কি? স্যার গত ক্লাসের রেকর্ডটা স্যার যদি একটু আমাদের সিআর কে পাঠিয়ে দিতেন তবে স্যার মানে সুবিধা হইতো। রেকর্ড লাগবেই না? জি স্যার, সেকেন্ড পোর্শনের ক্লাসটা আমিও ভালোভাবে করতে পারি নাই। আরেকটু বলি আপনাদের, রেকর্ড দিতে পারি। রেকর্ড from my side I have no problem for providing any materials which will be convenient for you to learn any topics or any chapter regarding this course or whatever it is. কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে আপনারা অবশ্যই এই ক্লাসের উপরে বেসিস করে কোনো মিস ইন্টারপ্রিটেশন করা যাবে না। যদি মনে হয় যে কোনোটা ভুল আছে, সেটা আপনারা অবশ্যই বই দেখবেন। আমার কথা বোঝা গেল? জি স্যার। জি স্যার।